বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদের পড়া পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ বাংলার ইতিহাসে একটা বেদনার যুদ্ধ, দুর্ভাগ্যের যুদ্ধ। পলাশীর যুদ্ধের নায়ক নবাব সিরাজউদ্দৌলা, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা তার নানা আলিবর্দী খানের মনোনয়নক্রমে আলিবর্দী খানের মৃত্যুর পর 1756 খ্রিস্টাব্দে তিনি মুর্শিদাবাদের মসনদে ক্ষমতায় আরোহণ করেন। ক্ষমতায় বসেই তিনি চারিদিকে শত্রু বেষ্টিত দেখতে পান। তার ঘরের ভিতর অর্থাৎ আত্মীয় স্বজনের মধ্যে এবং বাইরেও, তার দরবারেও। তো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি পলাশীর যুদ্ধের কিছু প্রেক্ষাপট আমরা দেখতে পাই। প্রথমত, তিনি ক্ষমতায় এসে দেখলেন তার খালা ঘসেটি বেগম তার খালাতো ভাই পূর্ণিমার নবাব শওকত জংকে ক্ষমতায় বসানোর জন্যে তার পক্ষ অবলম্বন করছে এবং সিরাজের চরম বিরুদ্ধাচরণ করছে। দ্বিতীয়ত, ঢাকার দেওয়ান রাজবল্লভ এই ষড়যন্ত্রে যোগ দেয় এবং দরবারের অন্যান্য অমাত্যবর্গ এই ষড়যন্ত্রে যোগ দেয়। ঢাকার দেওয়ান রাজবল্লভ প্রচুর বিত্তশালী হয়ে পড়ে, কারণ ঢাকার নবাব নওয়াজেশ আলী খান, ঘসেটি বেগমের হাজব্যান্ড, তিনি ঢাকা তেমন থাকতেন না, তিনি মুর্শিদাবাদের মতিঝিল প্রাসাদেই থাকতেন। এই জন্য রাজবল্লভ প্রচুর টাকা পয়সার মালিক হয়ে যায়। সিরাজ তাকে টাকা ফেরত দিতে বললে তিনি তার পুত্র কৃষ্ণবল্লভকে নির্দেশ দেন, তুমি ঢাকার টাকা পয়সা সহ তুমি কলকাতায় ইংরেজদের আশ্রয় গ্রহণ কর। এদিকে মির্জাফর রাজবল্লভকে মুর্শিদাবাদে বন্দী করে। বন্দী অবস্থায় থেকে তিনি ষড়যন্ত্র করতে থাকেন এবং কৌশলে তিনি তার খালা ঘসেটি বেগমকেও রাজ দরবারে এনে প্রাসাদে বন্দী করে রাখে। দ্বিতীয়ত, যেটা দেখা যাচ্ছে, সিরাজউদ্দৌলা মসনদে আরোহণ করার পর ফরাসি বা অন্যান্য কোম্পানিরা সিরাজকে উপঢৌকন দিয়ে যথোপযুক্ত সম্মান প্রদর্শন করেছে, কিন্তু ইংরেজরা এক্ষেত্রে ব্যতিক্রম। তারা কোনো উপঢৌকন পাঠায়নি, সিরাজউদ্দৌলাকে কোনো সম্মানও দেখায়নি। তৃতীয়ত, তিনি ফরাসিরা তখন থাকতেন চন্দননগরে, তাদেরকে বলছেন তোমরা তোমাদের দুর্গকে, তোমাদের কুটিকে তোমরা এটা সুরক্ষিত করতে পারবে না। এখানে সুরক্ষিতর কথা হলো, এটা পাকা দালান করা যাবে না, বিভিন্ন যুদ্ধাস্ত্র মোতায়েন করা যাবে না। পক্ষান্তরে দেখা গেল ইংরেজরা
কলকাতায় ইংল্যান্ডের রাজা জেমস উইলিয়ামের নামানুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ সুরক্ষিত করে। সুরক্ষিত মানে তারা এটাকে পাকা বিল্ডিং এ রূপান্তরিত করে এবং কামান তারা মোতায়েন করে এবং চতুর্দিকে পরীক্ষা খনন করে। সিরাজের আদেশকে তারা কর্ণপাতই করেনি, বরং সিরাজের দুধকে অপমান করে এবং কাশিমবাজারেও ইংরেজ রেসিডেন্টকে বিভিন্ন অনিয়মের কারণে তিনি একটা দূত প্রেরণ করে সাবধান করে দেন যে দূতকে তারা অপমানিত করে। চতুর্থত, কৃষ্ণবল্লভ ঢাকা থেকে প্রায় 50 লক্ষ টাকা নিয়ে তিনি কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গে ইংরেজদের আশ্রয়ে যান এবং ওদেরকে প্রায় 1.5 লক্ষ টাকা ওদেরকে তিনি পুরস্কার স্বরূপ দেয়। সিরাজ কৃষ্ণবল্লভকে ফেরত চাইলে ইংরেজরা দিতে অস্বীকৃতি করে। পঞ্চমত, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্য সংক্রান্ত দস্তকের অপব্যবহার করে। দস্তক হল পূর্ববর্তী মোগল শাসকরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এবং মুর্শিদ কুলি খানও ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দস্তক নামক একটা ছাড়পত্র বিনা শুল্কে ব্যবসা করার জন্য তাদেরকে দেয়। কিন্তু কোম্পানির অনেক কর্মচারী, গোমস্তা, পিয়ন, জমাদার, কানুনগো এরা এই দস্তকের অপব্যবহার করে নিজেরা অবৈধভাবে ব্যবসা করতে থাকে। ফলে এই দেশের ব্যবসায়ীরা তাদের সাথে মার খায় এবং তারা বিনা শুল্কে ব্যবসা করতে থাকে। ইংরেজরা যখন সিরাজের সাথে এই ধরনের অসৌজন্যমূলক এবং শত্রুতামূলক আচরণ শুরু করে, তখন তিনি সসৈন্যে কলকাতা অভিমুখে যাত্রা করেন। প্রতিমধ্যে তিনি কাশিমবাজারে কুঠি ধ্বংস করে দেন। 1756 খ্রিস্টাব্দের 16 জুন তিনি কলকাতা আক্রমণ অধিকার করেন। কারণ স্থলযুদ্ধে সাধারণত মোগল বা দেশীয়দের সাথে বা বাংলার কোনো নবাবের সাথে তারা কোনোদিন পারে। ইংরেজদের গভর্নর ড্রেক এবং অপরাপর ইংরেজগণ ফোর্ট উইলিয়াম দুর্গ ত্যাগ করে তারা হুগলি নদী দিয়ে আরো দক্ষিণে ভাটিতে গিয়ে ফলতা নামক স্থানে আশ্রয় নেন। এদিকে সিরাজ তিনি মানিক চাঁদকে কলকাতার ফৌজদার নিয়োগ করে তিনি মুর্শিদাবাদে ফিরে যান। এদিকে ইংরেজ ঐতিহাসিক হলওয়েল তিনি প্রচার করতে থাকেন। ছোট্ট একটা কামরায় 146 জন ইংরেজ বন্দীকে রাখা হয়। তারা শ্বাসরুদ্ধ হয়ে 23 জন ছাড়া বাকি সবাই মারা যায়। আসলে হলওয়েল কথাটা বানোয়াট ছিল, মিথ্যা ছিল। তার এটা উর্বর মস্তিষ্ক স্বরূপ একটা বানোয়াট গল্প। ইতিহাসে এটাকে ওরা ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে আখ্যায়িত করে এবং অপরাপর ইংরেজদেরকে তারা উজ্জীবিত বা তাদেরকে তারা আক্রমণাত্মক করে তোলে। এর কিছুকাল পরে তিনি মনিহারি যুদ্ধে
পূর্ণিয়ার নবাব শওকত জংকে তিনি পরাজিত নিহত করেন। পূর্বে বলা হয়েছে গসিনী বেগমকেও তিনি নজরবন্দি করে রাখেন। কলকাতার পতন সংবাদে মাদ্রাজে অবস্থানরত রবার্ট ক্লাইভ তিনি কতগুলো রণতরী নিয়ে তিনি সশরীরে অগ্রসর হয়ে 1756 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর বলতে গেলে বিনা বাধায় কলকাতা পুনরুদ্ধার করেন। মানিকচাঁদ পালিয়ে যায় এবং ফরাসিদের চন্দননগরও তারা অধিকার করে। এরপরে সিরাজ কলকাতা অভিমুখে রওনা করে। প্রতিমধ্যে তিনি জানতে পারেন আহমদ শাহ আবদালী পাটনা পর্যন্ত ধেয়ে আসছে এবং তিনি কিংকর্তব্য বিমূঢ় কি করবেন, যার কারণে তিনি ইংরেজদের সাথে একটা সন্ধি করেন, যুদ্ধ না করে একটা সন্ধি করেন। ইতিহাসে একে আলীনগরের সন্ধি নামে আখ্যায়িত করা হয়। এই সন্ধি অনুসারে তিনি ইংরেজদেরকে যুদ্ধের ক্ষতিপূরণ, বিনা শুল্কে ব্যবসা করার অধিকার, আরো অন্যান্য সুযোগ সুবিধা তিনি প্রদান করেন। এবার আসা যাক আমরা পলাশীর যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। পলাশীর যুদ্ধের পটভূমি রচিত হয় কারণ তার দরবারের অমাত্যবর্গ, বিশেষ করে তার প্রধান সেনাপতি মীর জাফর, সে ছিল উচ্চাভিলাষী এবং তিনি আলীবর্দী খাঁর দুঃসম্পর্কের আত্মীয় ছিলেন। আলীবর্দী খাঁও তাকে একবার ক্ষমতাচ্যুত করে আবার তিনি তাকে ক্ষমা করে দেন। সে মীর জাফর বিখ্যাত বানিয়া জগৎ শেঠ, বন্দী অবস্থায় রাজবল্লভ, অমিত চাঁদ, ইয়ার লতিফ, আর্মেনিয়ান ব্যবসায়ী খাজা ওয়াজি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন এবং এই ষড়যন্ত্রে যোগ দেন রবার্ট ক্লাইভ এবং ক্লাইভ সিরাজকে প্রস্তাব দেন আপনাকে নবাব করা হবে এবং এর বিনিময়ে আপনি যুদ্ধের ক্ষতিপূরণ স্বরূপ আমাদেরকে 1,75,00,000 টাকা দেবার অঙ্গীকার করুন এবং যেভাবে হোক আমরা আপনাকে নবাব বানিয়ে দেব। এরপর আমরা দেখতে পাচ্ছি পলাশীর যুদ্ধ প্রেক্ষাপট। পলাশীর যুদ্ধ শুরু হয় 23 জুন 1757 খ্রিস্টাব্দে। সেখানে নবাবের বাহিনীতে ছিল 50,000 সৈন্য আর ইংরেজদের বাহিনীতে ছিল দেশি বিদেশি মিলে মাত্র 3,000 সৈন্য। তো নবাবের যে কামানগুলো ছিল, এটা মীর জাফরের চক্রান্তে কামানগুলো মুখ উপর দিকে তুলে রাখা হয়। রাতে বৃষ্টি হওয়ার ফলে কামানের গোলা আবার সব ভিজে যায় এবং যুদ্ধ শুরু হলো। প্রথমেই ইংরেজরা পরাজিত হয়ে তারা পলাশীর আম্রকাননে পালিয়ে যায়। তারপরে তারা আবার বেরিয়ে আসে, কিন্তু মীর মদন প্রাণপণে যুদ্ধ করে তিনি নিহত হন। মোহনলাল প্রাণপণে যুদ্ধ করে যান, কিন্তু
মীর জাফর কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকে এবং তার অনুগত প্রায় ৪৫,০০০ সৈন্যরা দাঁড়িয়ে থাকে, তারা কোনো যুদ্ধ করেন এবং তিনি সিরাজকে বলতে বাধ্য করেন, আপনি যুদ্ধ বন্ধ করুন। অনিচ্ছা সত্ত্বেও সিরাজ, মোহনলালের আপত্তি সত্ত্বেও তিনি যুদ্ধ বন্ধ করার আদেশ দেন। ইংরেজরা হঠাৎ করে এসে যুদ্ধ শুরু করে সিরাজের প্রায় ৫০০ সৈন্যকে হত্যা করে। যুদ্ধের মোড় ঘুরে যায়, অপরপক্ষে ইংরেজদের মাত্র ২৩ জন সৈন্য নিহত। সিরাজ অবস্থা বেগতিক দেখে ওখান থেকে পালিয়ে গিয়ে মুর্শিদাবাদে চলে যান। মুর্শিদাবাদে গিয়ে তিনি সৈন্য সংগ্রহে তিনি ব্যর্থ হয়ে তিনি তার স্ত্রী কন্যা সহ পাটনা অভিমুখে রওনা হন। প্রতিমধ্যে তিনি ধৃত হন এবং তাকে মুর্শিদাবাদে আনয়ন করা হয় এবং মীর জাফরের পুত্র মিরনের আদেশে ঘাতক মোহাম্মদী বেগের ছুরিকাঘাতে তিনি নির্মমভাবে নিহত হন। এবার পলাশী যুদ্ধের আমরা কিছু ফলাফল আলোচনা করব। সিরাজের সাথে মীর জাফরের সাথে ইংরেজদের যে গোপন চুক্তি হয়েছে এবং ও চুক্তির কথা তিনি বিশেষ করে উমি চাঁদ ফাঁস করে দিবেন বলছেন, এই জন্য সিরাজ তার সাথে ক্লাইভ একটা জাল দলিল করেন এবং উমি চাঁদকে ওই জাল দলিলে স্বাক্ষর করেন। তো দেখা গেল মীর জাফর তথা নতুন নবাব তিনি নবাবী পাওয়ার উপহার স্বরূপ, পুরস্কার স্বরূপ ক্লাইভকে ৩,৩৪,০০,০০০ পাউন্ড, শুধু ক্লাইভকে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ১ কোটি টাকা ও ২৪ পরগনা জেলা প্রদান করে। কারণ কলকাতার পাশে ২৪ পরগনা জেলা, কারণ কলকাতা শহরকে সুরক্ষিত করতে হলে, আরও বিস্তৃত করতে হলে ২৪ পরগনা জেলা প্রয়োজন। এবং মীর জাফরের সাথে আরও কিছু চুক্তি করে। কলকাতার দক্ষিণে ভাটিতে সাগর পর্যন্ত কোনো ঘাঁটি নির্মাণ করা যাবে না, কোনো নৌবাহিনী স্থাপনা নির্মাণ করা যাবে না, কোনো বিদেশি কোম্পানির সাথে চুক্তি করা যাবে না, তারা একচেটিয়া বিনা শুল্কে ব্যবসা করবে। এই সকল দেশদ্রোহী এবং অপমানজনক সত্য তিনি আদায় করে ছাড়েন। ইংরেজ কোম্পানির মান মর্যাদা বৃদ্ধি পায়। নবাব তথা মীর জাফর কোম্পানির অনুগ্রহভাজন হয়ে থাকে, তার কোনো গুরুত্বই রইল না। ইংরেজরা এখন কিং মেকারে পরিণত হয়। আর্থিক গুরুত্বের ক্ষেত্রে দেখা যায় তারা, ইংরেজরা এত টাকা পয়সার মালিক হয়ে বসে যে তারা বাংলার টাকা দিয়ে দাক্ষিণাত্যের কর্ণাটের তৃতীয় যুদ্ধে ফরাসিদের তারা পরাজিত করে। কারণ তখন ইংল্যান্ডে ফ্রান্সের সাথে ইংল্যান্ডের যুদ্ধ চলছিল। এই সুযোগে এই দেশ থেকে ফরাসিদের কিভাবে তাড়ানো যায় সেই সুযোগের সদ্ব্যবহারটা তারা করে। ঐতিহাসিকদের মতে ইংরেজরা জয়লাভ করার ফলে আধুনিক যুগের সূচনা হয়। তো পলাশীর যুদ্ধটা এটা
একটা প্রহসন, এটা কোনো যুদ্ধই নয়, এটা একটা খণ্ডযুদ্ধ বা এটা একটা হাসি তামাশার পাত্র। কারণ এটা একটা খণ্ডযুদ্ধ হলো সামান্য এই যুদ্ধের কারণে বাংলার শেষ স্বাধীন নবাব পরাজিত হলেন, আবার নিহত হলেন, এবং ইংরেজরা আস্তে আস্তে এই দেশের ভাগ্যবিধাতা হয়ে বসে এদেশের মানুষের দুর্দশার অন্ত থাকে না, এবং এটাকে তারা ব্রিটিশ কলোনিতে রূপান্তরিত করে এবং এই দেশের ধন সম্পদ তারা লুণ্ঠন করে ইংল্যান্ডে নিয়ে যেত। এবং আগে তারা ব্যবসা করার জন্য ইংল্যান্ড থেকে যে স্বর্ণের বার নিয়ে আসতো, এখন তারা এদেশে জমিদারি লাভ করে এদেশে নবাবকে বসিয়ে একচেটিয়া ব্যবসা করে তারা এই দেশের অর্থ দিয়ে তারা এই দেশে ব্যবসা করত। ইংল্যান্ড থেকে তারা আর স্বর্ণের বার আনত, যার কারণে বাংলা নিঃশেষ হয়ে যায় এবং মির্জাফর ওদের দায় দেনা দিতে দিতে নিঃশেষ হয়ে যায় এবং তার করারও কিছু ছিল না। মুসলমানদের জন্য এটা একটা হতাশাগ্রস্ত এবং দুর্দশাগ্রস্ত ব্যাপার ছিল। তারা দুর্দশাগ্রস্ত জাতিতে পরিণত হয় এবং ইংরেজরা বণিকের মানদণ্ডে এসে গ্রহণ করে রাজদণ্ড। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে অন্য পড়া পড়াবো। খোদা হাফিজ।